আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রীড়াঙ্গনের আজকের এই ত্রিপরস্পরে। আজকের ত্রিপরস্পরে আমরা আলোচনা করব ইউরোপিয়ান ফুটবলের তিনটা মুভমেন্ট নিয়ে, তিনটা বিষয় নিয়ে। চলো শুরু করা যাক। নাম্বার 1, পিএসজির গুরুৎসবে জুয়াও নেভেসের হ্যাটট্রিক। আজকে লিগ 1-এর গেম উইক 3-তে পিএসজি বনাম তুলুসের মধ্যকার ম্যাচ ছিল। গতকাল রাত একটাই এই ম্যাচটা অনুষ্ঠিত হয়। তো এই ম্যাচটা ঘিরে সব জল্পনা কল্পনা ছিল যে গত দুইটা ম্যাচ পিএসজি 1-0 গোলে ছোট্ট মার্জিনে জিতেছিল। অনেকে সমালোচনা করছিল হয়তো লুই এনরিকের দল কিছুটা হলেও ব্যাকফুটে চলে যাচ্ছে বা এই সেই অনেক কিছু বলেছিল, কিন্তু লুই এনরিকের শিষ্যরা জবাব দিয়েছেন তার। আজকে 3 গোলে তুলুসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে লুই এনরিকে বাহিনী। যেই টিমওয়ার্কটা আমরা পিএসজির কাছ থেকে দেখি, যে ডমিনেন্সটা অন দ্য ফিল্ড আমরা পিএসজির কাছ থেকে দেখি, সেই ডমিনেন্সটা আমরা আজকে দেখেছি পিএসজির কাছ থেকে। অন দ্য ফিল্ডে চমৎকার ছিল, পিওর ফুটবল যেটাকে বলে, সেটা আমরা পিএসজির কাছ থেকে আজকে দেখেছি। চমৎকার ফুটবল ডিসপ্লে ছিল আজকের এই লুই এনরিকের বাহিনীর কাছ থেকে। সবচেয়ে যার কথা একদম না বললে নয়, তিনি হচ্ছেন জুয়াও নেভেস। জুয়াও নেভেস আজকে যা করে দেখিয়েছেন আনবিলিভেবল। তিনি হ্যাটট্রিক করেছেন। এটার চেয়ে আরো বেশি যেটা বলা দরকার সেটা হচ্ছে তিনি হ্যাটট্রিকের মধ্যে 2টা গোল করেছেন বাইসাইকেল কিক, যেটা আমরা ওভারহেডও বলতে পারি। বাইসাইকেল কিক থেকে চমৎকার 2টা ফিনিশিং, মানে একদম দেখার মতো, চোখে লেগে থাকার মতো যেই ফুটবল শো তিনি প্রদর্শন করেছেন, সেটা একদমই ফুটবলের ফ্যানরা দেখার জন্য মুখিয়ে থাকেন। এমন দুর্লভ গোল তিনি আজকে করে দেখিয়েছেন, একটা নয় 2টা। সো আপনি এই ম্যাচ দেখার পর, এই ম্যাচ বা এই গোলগুলো হাইলাইটস দেখার পর আপনি জুয়া নেভেসের প্রশংসা না করে পারবেন না। তিনি সচরাচর আমরা যেটা দেখি যে জুয়া নেভেস মিডফিল্ডে ডমিনেশন করেন। মিডফিল্ডে তার ডিউটি হচ্ছে মিডফিল্ডে, যেটা লুই এনরিকে তাকে দিয়েছেন যে তুমি মিডফিল্ডে দেখো, তোমার কাছে মিডফিল্ডে ডিফেন্সিভ এবং অফেন্সিভ প্লেয়ারদের সাথে তুমি রিলেশন করো, বল সাপ্লাই দাও, এই ম্যাচ কন্ট্রোল করো, এই বিষয়গুলো তার বেসিক্যালি করতে হয়। তারপরেও তিনি আজকে যেই গোলের মাধ্যমে যেই ডমিনেশন দেখিয়েছেন সেটা অবিশ্বাস্য রকমের। তারপর উসমান দেমবেলে 2টা গোল করেছেন এবং 1টা অ্যাসিস্ট করেছেন। যদিও দুর্ভাগ্যবশত উসমান দেমবেলে আজকে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। আমরা জানি না তার ইনজুরি অবস্থা কি। আশা করছি উসমান দেমবেলে হয়তোবা ভালো আছেন, ভালো থাকবেন, সিরিয়াস কোনো ইনজুরি হবেন না। এই তো গেল পিএসজি। নাম্বার 2, রিয়াল মাদ্রিদ আজকে পিছিয়ে পড়েও ম্যাচটা নিজেদের করে নিয়েছেন সান্তিয়াগো বার্নাবেউতে। গতকাল রাত 1:30 এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল মায়োর্কার মধ্যকার ম্যাচ। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ প্রথমে 1-0 গোলে পিছিয়ে ছিল। এই গোলটা শুট করেন তখনই, জাস্ট হাফ টাইম বা হাফ আওয়ারের একদম একটু আগে প্রথমে শুরু করেন আর্দা গুলার দিয়ে। আর্দা গুলার চমৎকার ফিনিশিং এ তিনি দলকে সমতায় ফেরান। এরপর জলসূচক গোলটি করেন 1 মিনিটের ব্যবধানে দলের সেরা পারফর্মার ভিনিসিয়াস জুনিয়র। আজকে ভিনিসিয়াস জুনিয়র যে অ্যাঙ্গেল থেকে গোলটা করেছেন সেটা একদম দেখার মতো, মানে ক্লিনিক্যাল ফিনিশিং যেটাকে বলে, সেটা আজকে তিনি ডিসপ্লে করেছেন রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউতে। তাকে দেখে এতটা ফ্লুইডিটি মনে হয়নি শাভি আলোনসোর আন্ডারে। স্বাভাবিকভাবে আমরা
ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ভিনিসিয়াস জুনিয়রকে, যেটা খুব বেশি শার্প বলা যায়নি তখন। তার পারফরমেন্স, তার কন্ট্রিবিউশন সবকিছু মিলিয়ে আমরা অনেকেই বলেছিলাম যে হয়তোবা কোচ আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস জুনিয়র যেই রকম পারফরমেন্স করেছেন হয়তোবা সাবি আলোনসোর আন্ডারে তিনি নিজেকে হারিয়ে খুঁজবেন, কিন্তু না, ভিনিসিয়াস জুনিয়র সেটার প্রতি উত্তর দিয়েছেন গত ম্যাচ এবং আজকের ম্যাচটাতে। তিনি গত ম্যাচে একটা অ্যাসিস্ট করেছেন, আজকের ম্যাচেও তিনি একটা গোলে কন্ট্রিবিউশন করেছেন, একটা গোল স্কোর করেছেন। যেখান থেকে স্কোর করেছেন সেটা ছিল খুবই আনপ্রেডিক্টেবল, একদম বক্সের কর্নার থেকে চমৎকার একটা গোল হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। যাই হোক, তারপরেও আজকে ডিফেন্সের বিষয়টা একটু বলি যে আজকে একটা চমৎকার একটা গোল লাইন ক্লিয়ারেন্স দেখেছি রিয়াল মাদ্রিদের নিউ কামার রয় কারেরাসের পা থেকে, যখন 2-2 সমতায় শেষের দিকে, সরি 2-1 যখন রিয়াল মাদ্রিদ এগিয়ে আছেন, শেষের দিকে এসে রিয়াল মায়োর্কার প্লেয়ার খুবই দ্রুত গতির শট ছিল সেটা, পোস্টে তো খালি আন্দ্রে কারেরাস চমৎকার ভাবে তিনি গোল লাইন ক্লিয়ারেন্সটা করেছিলেন। আমি জাস্ট হা হয়ে তাকিয়েছিলাম, কি করে এগুলা এই বাচ্চা ছেলেটা, একদম আই ক্যাচিং যেটাকে বলে। আমি দেখার পরে কি হইল এটা একদম। সো আন্দ্রে কারেরাস, ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। এটা চমৎকার একটা ডিফেন্ডিং হয়েছে, যেটা আমরা আগে সার্জিও রামোসের কাছ থেকে দেখতাম সচরাচর গোল লাইন ক্লিয়ারেন্স। মাঝখানে রিয়াল মাদ্রিদের কাছ থেকে খুব একটা ওই যে গোল লাইনে অত বেশি ডমিনেন্স দেখতে পাইনি ব্যাকফুটে, সেটা আজকে দেখা গেল। একদম ফ্যাব্রেস থেকে শুরু করে হুইসেন, তারপর হচ্ছে একদম ব্যাকলাইনের যে 4 জন ছিল একদম পুরাই ফিওর ফুটবল খেলেছেন, সবাই খেলেছেন। এডার মিলিটাও, আলেকজান্ডার আর্নল্ড, হুইসেন, কারেরাস, সবাইকে একদম ফিওর বল মনে হচ্ছে আজকের এই ম্যাচটা। তারা চমৎকার ডিফেন্ডিং করেছেন আজকে। তবে সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। আমার মনে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে দিন দিন প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে সেই জায়গায় যেটা বার্সেলোনা খেলেন। আজকের ম্যাচটাতে আজকে মায়োর্কা প্রথমের দিকে 10-15 মিনিট পর্যন্ত তারা হাইলাইন মেনটেন করেছিল রিয়াল মায়োর্কা, সেখানেই বিট হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম গোলটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়, এরপরের গোলটা এরপরে আরেকটা অ্যাটাক বাতিল হয়ে যায় অফসাইড ট্র্যাপ করে। এরপর আরেকটা গোল হয়েছে, সেটাও অফসাইড ট্র্যাপ করে, সেটাও বাতিল হয়ে গেছে। অর্থাৎ আজকের ম্যাচে দুটা গোল কিলিয়ান এমবাপ্পের অফসাইড ট্র্যাপ করে গোলটা বাতিল হয়েছে। কিলিয়ান এমবাপ্পের এই জায়গাটায় কাজ করার অনেক আছে বলে আমি মনে করছি। এই বিষয়টা হয়তোবা এক্সপোজ হয়ে গেছে, তার এইটা নিয়ে কাজ করা খুব বেশি জরুরি। কারণ বড় টিমগুলা এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে অনেক বেশি স্টাডি করে, কার দুর্বলতা কোন জায়গায় সেই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে স্টাডি করে। আমার মনে হয় রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের এই বিষয়টা নিয়ে কাজ করা খুবই জরুরি। নাম্বার 3, পশ্চিম লন্ডন ডার্বিতে চমক দেখালেন এনজো ফার্নান্দেজ এবং জুয়াও পেদ্রো। গতকাল রাতে পিএসজি এবং ফুলহামের মধ্যকার এই ম্যাচটাতে সহজেই চেলসি 2-0 গোলে ফুলহামকে হারায়, কিন্তু এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ছিল। ফুলহামের জশ কিং এই প্লেয়ারটা
একটা শটেই গোল বাতিল করে দেওয়া হয়েছে। অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় ছিল, যার মধ্যে এই জশ কিং এর গোলটা ছিল। সো এরপরেও জোয়া পেদ্রোকে দিয়ে গোল করিয়েছেন এনজো ফার্নান্দেস, এবং এনজো ফার্নান্দেস এক্সট্রা মিনিটে গিয়ে, খেলার শেষের এক্সট্রা মিনিটে গিয়ে তিনি পেনাল্টি থেকে গোল করেছেন। এখানেও কিছু কন্ট্রাডিক্টরি কন্ট্রোভার্সিয়াল বিষয় ছিল, অর্থাৎ অপোনেন্ট মনে করেছেন যে প্লেয়ারে তাদেরকে রেফারি তাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছেন, যেমন ম্যাচ শেষের দিকে সাইডলাইনের রেফারি বা তার রেফারি টাইম দিয়েছিলেন সম্ভবত 6 মিনিট। এটাকে রেফারি টেনে নিয়ে গেছেন প্রায় 10 থেকে 11 মিনিটে, সম্ভবত ভুলটা হয়েছে 9 মিনিটে। এই যখন বিষয়, সেক্ষেত্রে আপনার আঙ্গুলটা উঠাই যায়, তার চেয়ে বড় আঙ্গুল উঠা যায় জশ কিং এর যে গোলটা ছিল, সিলি বিষয় নিয়ে, একদম সিলি বিষয় নিয়ে গোলটাকে কারেজ করে দেয় রেফারি। অর্থাৎ চেলসি যেই 2 গোলটা দিয়েছেন, সেই 2 গোলে অতিরিক্ত টাইমে, প্রথম গোলটা ফার্স্ট আওয়ারের এক্সট্রা টাইমে, আর সেকেন্ড গোলটা ম্যাচ শেষে এক্সট্রা টাইমে। তো এই 2-3টা বিষয় আজকে মনে হয়েছে একদম চেলসির ম্যাচটাতে যে রেফারিং হয়েছে, একদম লা লিগা মার্কা রেফারি, যেটা আমরা সচরাচর প্রিমিয়ার লিগে দেখি না। আমরা লা লিগায় অহরহ দেখি বা অনেক দেখা হয়, কিন্তু প্রিমিয়ার লিগে এই সব রেফারিং দেখা হয় না, আজকে দেখা হয়েছে। সো এগুলো থেকে বেরিয়ে আসা উচিত প্রিমিয়ার লিগকে, তাদের সেই ঐতিহ্য ধরে রাখার জন্য হলেও। আজকে এতটুকু, আপনাদের সকলকে ধন্যবাদ।